আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যমঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি ভোটের আগের দিনই ভোট শেষ। সারা দেশে কি ঘটলো আপনি আমি গতকাল সন্ধ্যা থেকে বিকেল থেকে খবর পাচ্ছি যে ভোট শুরু হয়ে গেছে, অথচ আজ 12 তারিখ সকাল 7:30 থেকে ভোট গ্রহণ শুরু হওয়ার কথা। দর্শক, একটা নাকি ভোট হচ্ছে, এই ভোট নয়, কারণটা হচ্ছে যেখানে প্রতিদ্বন্দ্বী নেই, প্রতিযোগী নেই, ফাঁকা ফিল্ডের ভোট। কার জন্য ফাঁকা ফিল্ডের? বাংলাদেশের দুটি প্রধান রাজনৈতিক দল, একটি আওয়ামী লীগ, একটি বিএনপি। আওয়ামী লীগ নেই, স্বাভাবিকভাবে বিএনপির ফাঁকা ফিল্ডের ভোট। সেই ফাঁকা ফিল্ডের ভোটই একটি প্রতারক সংগঠন, ধর্মের লেবাস লাগানো রাজনৈতিক দল জামায়াতে ইসলামী। গতকাল থেকে আমরা বিকেল থেকে বা গতকাল দিনভর রাত সন্ধ্যা দেখছি সারা বাংলাদেশে জামাতের প্রতারণার চিত্র। কোথাও টাকার বস্তা সহ ধরা পড়ছে, কোথাও ব্যালট বক্স সহ ধরা পড়ছে। এই হচ্ছে অবস্থা। জামাত প্রতারণা করে আসলে ক্ষমতায় যেতে চায়। এই জামাতের আতুর ঘর হচ্ছে পাকিস্তান। পাকিস্তানে এই জামাতের কোনো অস্তিত্ব নেই। 2.5-3% ভোট সেখানে, জীবনে কোনোদিন সংসদে যায়নি। সেই জামাত বাংলাদেশে কত বড় দম্ভ দেখাচ্ছে একবার দেখুন। কিন্তু শেষ পর্যন্ত সেই দম্ভ পূরণ হবে না। এটি একতরফা ভোট, সাজানো নাটক। এই নাটকে চূড়ান্ত বিচারে বিএনপি ক্ষমতায় যাচ্ছে, কিন্তু এটাকে আপনি ভোট বলবেন না। এটাও বলতে পারেন ইউনূসের অন্তর্বর্তী সরকারের এক্সটেন্ডেড ভার্সন। আমি বেশ কয়েকদিন ধরেই বলছি, এই ভোট হলেও যে সবকিছু শেষ হয়ে গেল আওয়ামী লীগের জন্য নয়। কিন্তু আওয়ামী লীগের জন্য হারাবার কিছু নেই, আওয়ামী লীগের জন্য হতাশার কিছু নেই। আওয়ামী লীগ আজকে ভোট কেন্দ্রে যাচ্ছে না, ভোট দিতে যাচ্ছে না, সাধারণ মানুষও যাচ্ছে না। এই ভোট নয়, এই সরকার নয়। ভোট হচ্ছে একটা সরকার গঠিত হবে, কিন্তু সেই সরকার কয় মাসের জন্য হবে সেটি একটা প্রশ্ন। কারণ চরম বিতর্কিত একটা নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হচ্ছে। এই সরকারটি বিশ্বব্যাপী গ্রহণযোগ্য হবে না। অন্যদিকে এই দেশকে যেভাবে যে অবস্থায় রেখে যাচ্ছে ইউনূস বাহিনী, যিনি আসছেন তার পক্ষে অন্তত এই দেশ চালানো সম্ভব নয়। স্বল্পতম সময়ের মধ্যে আরেকটি সরকার আসবে, অন্তর্বর্তী সরকার বলুন, তত্ত্বাবধায়ক সরকার বলুন, বা যেটিই বলুন না কেন, আসবে। সব দলের অংশগ্রহণ দিতে বাধ্য হতে হবে সিচুয়েশনের কারণে, এবং আরেকটি নির্বাচন হবে। সেই নির্বাচনে আওয়ামী লীগ ভূমিধস বিজয়ী হবে। অনেকে বলবেন, অনেক আওয়ামী লীগ আরো হতাশ যে আওয়ামী লীগ এই নির্বাচনটা ঠেকিয়ে দিতে পারলো না। আপনি যেটা মনে করছেন যে জ্বালাও পোড়াও আগুন লাগিয়ে ভোট কেন্দ্র পুড়িয়ে, বিএনপি যেভাবে 2014 থেকে যদি চিন্তা করেন যে ভোট কেন্দ্র কতগুলা, কত হাজার, কত লক্ষ স্কুল ভোট কেন্দ্র পুড়িয়ে দেওয়া হয়েছিল, আপনি কি মনে করেন আওয়ামী লীগের সেই সহিংসতার পথে যাওয়া উচিত? চাইলে তো সহিংসতা করতে পারে, কিন্তু না। আজকে আওয়ামী লীগের যে জনপ্রিয়তা, আজকে 53% ডিজিএফআই এর রিপোর্টে আসছে। এই যে সহনশীল অবস্থাটায় আওয়ামী লীগের কিচ্ছু করার দরকার নেই। আওয়ামী লীগ জাস্ট চুপচাপ থাকবে, সহনশীল অবস্থায় থাকবে। আওয়ামী লীগ তখন করবে যখন রাজনীতি ওপেন হবে। রাজনীতি ওপেন করতে বাধ্য হবে আগামী সরকার, তখন রাজনীতিতে নামবে, কিন্তু সহিংসতার পথ নয়, সহনশীলতার পথ দিয়ে মানুষের মন জয় করে আওয়ামী লীগ বিপুল ভোটে ক্ষমতায় আসবে। অবস্থা, প্রেক্ষাপট সেদিকেই। আমরা এখন একটু সারা দেশে গতকাল থেকে কি ঘটলো একটু এক ঝলক চোখ বুলিয়ে নেব। দর্শক, একবার চিন্তা করুন যে আমরা কি তবে এক অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। গণতন্ত্রের সব থেকে উৎসব বলা হয় নির্বাচনকে, যেখানে সাধারণ মানুষ বুক ভরা আশা নিয়ে ভোট কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নেয়। তাদের পবিত্র আমানত আপনাকে আমাকে, যারা প্রার্থী, তাদেরকে দেওয়ার জন্য। কিন্তু যখন রাতের আধারে ব্যালট পেপার খোলার অভিযোগ ওঠে, যখন প্রিজাইডিং অফিসারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন জাগে, কিংবা যখন ব্যাগে ব্যাগে কোটি কোটি টাকা ধরা পড়ে, তখন সেই উৎসব কি আর উৎসব হয় বা উৎসব থাকে? গত কয়েক ঘন্টায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা খবরগুলো আমাদের শিউরে দিচ্ছে। নারায়ণগঞ্জ থেকে সিলেট, ঝিনাইদহ থেকে পটুয়াখালী, সবখানে একই সুর। একবার ভেবে দেখুন, যে ব্যালটে মানুষের স্বপ্ন আর অধিকার বন্দী থাকার কথা,
তা যদি ভোট শুরুর আগেই খোলা অবস্থায় পাওয়া যায়, তবে সাধারণ ভোটারের অবস্থার জায়গা কোথায় থাকে? বিভিন্ন স্থানে জামায়াত কর্মীদের টাকা বিতরণের অভিযোগে আটক করা হয়েছে। রাজনীতি কি তবে এখন কেবলই টাকার খেলা? কেন একজন কর্মীকে লাখ লাখ টাকা নিয়ে রাতের বেলা মানুষের দুয়ারে দুয়ারে যেতে হয়? এই টাকা কি সেবা করার জন্য, নাকি মানুষের বিবেক কিনে নেওয়ার জন্য? এই ঘটনাগুলো আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে পর্দার আড়ালে কত বড় লেনদেন চলছে। টাকার কথা যখন এলোই, তখন পটুয়াখালীর কালাপাড়া এবং সৈয়দপুরের ঘটনা এড়িয়ে যাওয়ার উপায় নেই। কালাপাড়ায় একজন নেতার কাছ থেকে উদ্ধার হয়েছে 50 লাখ টাকা। আবার সৈয়দপুর বিমানবন্দরে ব্যাগ ভর্তি 74 লক্ষ টাকা সহ আটক করা হয়েছে ঠাকুরগাঁ জেলা জামাতের আমিরকে। ঠাকুরগাঁ জেলা জামাতের আমির মানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু ঠাকুরগাঁ সদর আসন 1 আসন থেকে নির্বাচন করছেন। সেখানে জামাতের টাকা ছড়াছড়ি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখান থেকে জিতে আসতে পারবেন কি পারবেন না, এখন আমি এর আগেও প্রশ্ন করেছি, আবারও আজকেও প্রশ্ন করতে চাইছি যে তিনি বিজয়ী হয়ে আসবেন কিনা। তিনি বলেছেন তার জীবনের এটি শেষ নির্বাচন, শেষ নির্বাচনে পরাজয় দিয়ে তার শেষ হয় কিনা সেটিও দেখবার বিষয়। দর্শক, একজন সাধারণ মানুষ সারা জীবন হাড় ভাঙ্গা খাটুনি দিয়েও এই যে এত এত টাকার ছড়াছড়ি, এত টাকার স্বপ্ন দেখতে পারে না, অথচ ভোটের আগে কোটি কোটি টাকা আকাশে উঠছে। কুমিল্লায় 2 লাখ, চট্টগ্রামে 10 লাখ, লক্ষ্মীপুরে 15 লাখ, তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর। কোনটা রেখে কোনটা উল্লেখ করব? এই টাকাগুলো কোথা থেকে আসে আর কোথায় যায়? বিপক্ষ দলগুলো বলছে এগুলো পোলিং এজেন্টের খরচ, কিন্তু এজেন্ট খরচ নামে এই বিপুল অর্থ কি পরোক্ষভাবে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা নয়? রাজনৈতিক নেতারা একে অপরের দিকে কাদা ছুটছেন। জামায়াত বলছে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে, আর বিএনপি বলছে নির্বাচনের পরিবেশ নষ্ট করা হচ্ছে। কিন্তু মাঝখানে পড়ে সাধারণ মানুষের যে স্বপ্নটি পিষ্ট হচ্ছে তার দায় কে নেবে? আমরা আজ যা দেখলাম এবং শুনলাম তা কোনো সুস্থ গণতন্ত্রের লক্ষণ হতে পারে না। ব্যালট পেপার খোলা, আগাম স্বাক্ষর আর ব্যাগে ব্যাগে কালো টাকা, এসবই কি আমাদের নির্বাচনের ভবিতব্য? জামাত মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের বলছেন এগুলো পরিকল্পিত নাটক। আবার বিএনপির প্রতিনিধি দল ইসিতে গিয়ে এক গুচ্ছ অভিযোগ জমা দিচ্ছেন। সত্য আসলে কোথায়? সত্য হয়তো সেই সাধারণ মানুষের চোখের কোণে লুকিয়ে আছে, যারা এখনো আশা করে যে তাদের একটি ভোট এই দেশটাকে বদলে দেবে। প্রিয় দর্শক, রাজনীতিতে পক্ষ বিপক্ষ থাকবেই, কিন্তু যখনই অনিয়ম নিয়ম হয়ে দাঁড়ায় তখনই জাতির কপালে চিন্তার ভাঁজ পড়ে। আমরা চাই না অন্ধকার রাতের কোনো সিদ্ধান্ত দিনের আলোর মানুষের অধিকার কেড়ে নিক। আমরা চাই একটি স্বচ্ছ, সুন্দর এবং ভয়হীন নির্বাচন। আপনার এলাকায় কি কোনো এমন ঘটনা ঘটেছে? আপনি কি মনে করেন এই টাকা আর অনিয়মের ভিড়ে গণতন্ত্র টিকে থাকবে? সাথে আমিও আপনাকে যে প্রশ্নটি করছি, গণতন্ত্র টিকে থাকবে কিনা? গণতন্ত্র টেকা কি? গণতন্ত্র প্রতিষ্ঠা করারই উদ্যোগ নেই ইউনূস সরকারের, এবং এই যে বিতর্কিত নির্বাচনের যদি উদ্যোগ থাকতো তাহলে আওয়ামী লীগ সহ সব দলের অংশগ্রহণে নির্বাচন হতো। যেহেতু নির্বাচন হচ্ছে না, বিতর্কিত নির্বাচন ইতিমধ্যে দেশে বিদেশে বিতর্কিত, এই ভোট টিকবে না। কাজেই খুব শীঘ্রই একটি নির্বাচন হবে, সেই নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে। সেখানে যদি জনমতের প্রতিফলন ঘটে আমরা সেটি নিশ্চয়ই দেখব। আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। এই মুহূর্তে এ পর্যন্তই। এবার ওই যে গোলাপি ব্যালট, সাদা ব্যালট সব নাকি এক ব্যালট বাক্সে ভরা হবে, এবং এই গণনার কাজটা তো ম্যানুয়ালি করতে হবে। এক একটা ভোট কেন্দ্রে আপনি ভাবেন যে বাক্স উল্টাতে হবে, ব্যালট বাক্স, তারপর গোলাপি ব্যালট সাদা ব্যালট আলাদা করতে হবে, এরপর গোলাপি ব্যালটে হ্যাঁ ভোট কোথায় পড়েছে না ভোট কোথায় পড়েছে আলাদা করতে হবে, এবং তারপর মার্কা অনুযায়ী সংসদ নির্বাচনের ব্যালটগুলো আলাদা করতে হবে। এই এত গোনার কাজ, এই পরিমাণ আলাদা আলাদা গণনার কাজ যারা গণনা করবেন, যেসব নির্বাচনী কর্মকর্তারা প্রত্যেকটি ভোট কেন্দ্রে, তাদেরকে করতে হবে। এই পরিস্থিতিতে সময় যদি বেশি লেগে যায়
তাহলে কি আসলে প্রার্থীরা সহ্য করবেন, বিশ্বাস ধরে রাখতে পারবেন? দেশে আজকের ভোটটিকে একটা জমজমাট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আমেজ দিতে যদিও বা মানে প্রজন্মের প্রথম ভোট ইনসাফের পক্ষে হোক, প্রজন্মের প্রথম ভোট মুক্তিযুদ্ধের পক্ষে হোক, এরকম নানা স্লোগান দেওয়া হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোট মুক্তিযুদ্ধের পক্ষে দেওয়া হবে না বিপক্ষে দেওয়া হবে এই নিয়ে আলাপ চলছে। নারীর স্বাধীনতার পক্ষে দেওয়া হবে নাকি নারীর স্বাধীনতার বিপক্ষে ভোট চলে যাবে, বাংলাদেশের রাষ্ট্রের পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন, এমন নানা আলাপ তোলা হচ্ছে বটে। এবং আরেক দল 17 বছর পর বাংলাদেশের মানুষ প্রথম ভোট দিতে পারছে এসব বলে ভোটকে দারুণভাবে বিশেষ করবার চেষ্টা করছে বটে। তবে এই ভোট সবচেয়ে বিশেষ এ কারণে যে এর যে মূল দুই প্রতিদ্বন্দ্বী দল জামায়াতে ইসলামী আর বিএনপি, এর আগে যে নির্বাচনে এ দুটো দল একসঙ্গে অংশ নিয়েছিল 2018 সালের নির্বাচন, সে নির্বাচনেও দল দুটো একই জোট থেকে নির্বাচন করেছিল এবং সেবার জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান রীতিমতো ধানের শীষ নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এই দল দুটো দশকের পর দশক ধরে একসাথে রাজনীতি করেছে, আন্দোলন করেছে এবং 2001 সালে 4 দলীয় জোট সরকার গঠন করে বাংলাদেশে ক্ষমতাসীন ছিল। কাজেই এরকম মিত্র দুটো দল যে তাদের নির্বাচনটিকে, তাদের অংশগ্রহণ করা এই নির্বাচনটিকে ভাগাভাগির নির্বাচনের একটা রূপ থেকে সরিয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে পরিণত করার সর্বাঙ্গীন চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং সে চেষ্টায় তারা সফল হচ্ছে কিনা সেটা প্রথমত বোঝা যাবে ভোটার অংশগ্রহণ দিয়ে। মানে সারা বাংলাদেশে ভোটাররা কি দলে দলে বেরিয়ে ভোট দেয় কিনা, সরকার একটা সময় পর্যন্ত আদালতের নিষেধাজ্ঞা আসার আগ পর্যন্ত গণভোটের প্রচারণাও চালিয়েছে এবং এ ভোট এ কারণেও বিশেষ, শুধুমাত্র দুটো রাজনৈতিক মিত্র দল তারা তীব্র প্রতিদ্বন্দ্বিতা লিপ্ত হয়েছে এই নির্বাচনে তাই নয়, এই নির্বাচনে সংসদ নির্বাচন আর গণভোট একসাথে অনুষ্ঠিত হবে। কাজেই একই সঙ্গে ব্যালট বাক্সে গোলাপি ব্যালটে সিল মেরে ফেলতে হবে যে ব্যালট বাক্সে, সেই একই ব্যালট বাক্সে সাদা ব্যালটে জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী পছন্দ করে ওই একই ব্যালট বাক্সে ফেলবেন ভোটারেরা। ভোটারদের জন্য কাজটাও বেশ জটিল। এর মধ্যে সারা বাংলাদেশ জুড়ে যে পরিমাণ সহিংসতা হয়েছে তফসিল ঘোষণার পর থেকে, সরকার বলেছে এই সহিংসতা অন্যবারের তুলনায় কম, কিন্তু ওসমান হাদির মৃত্যু থেকে শুরু করে এখন পর্যন্ত যে অস্ত্রবাজির ঘটনা ঘটেছে, এরপর এখনো পুলিশ নির্বাচন কমিশনই বলছে যে অন্তত 9 শতাধিক